বলা হয় ঠিকই, কিন্তু আপনাদের যে অর্জন সেটা বাংলাদেশে এনে পাচার করার ব্যবস্থাটা এই পলিটিশিয়ানরা করে যারা বাংলাদেশে থাকে। এই জনগোষ্ঠীর যে সৃজনশীলতা, রাজনৈতিক সৃজনশীলতা এবং তার যে রাষ্ট্র গঠনের সৃজনশীলতা, এটাকে কাজে লাগাচ্ছে না কোনো পলিটিক্যাল পার্টি, এটাকে কাজে লাগাচ্ছে না কোনো ধরনের রাজনৈতিক ফোরাম। এই যে দলগুলো নারীদেরকে সামনে রেখে নানানভাবে পোর্ট্রে করে নারীদের ভোটগুলোকে কালেক্ট করার চেষ্টা করছেন, এটা বন্ধ করেন। গণভোটে ইনশাআল্লাহ হ্যাঁ জয়যুক্ত হবে এবং সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। কোনো পলিটিশিয়ান বা কোনো পলিটিক্যাল পার্টির বিজয় আমার কাছে মুখ্য না। একটু আগে একটা ফরেন পলিসি নিয়ে একটা আলাপের মধ্যে ছিলাম। তো ফরেন পলিসি নিয়ে আমি গতকালকে একটু দেখার চেষ্টা করছিলাম যে বাংলাদেশ কিভাবে কাজ করে। এটা আপনাদের ফরেন পলিসির জায়গা না, কিন্তু আমি যদি বলি যে বাংলাদেশের ডোমেস্টিক যত পলিসি আছে এই সব কিছু আসলে আগে ফরেন পলিসি ঠিক করে, তারপরে আসলে ডোমেস্টিক পলিসি ঠিক করে। সো এটা আমি বদিউল আলম মজুমদার আছেন আমাদের সম্মানিত, ওনার জায়গা থেকে একটা স্ট্রাগল আমি দেখেছি ওনার এই ইন্টারিম গভর্নমেন্টের সময়। এটা আমি বলবো আসলে যেটা হয় যে আগে আপনি ডোমেস্টিক পলিসি ঠিক করবেন, দেশের আভ্যন্তরীণ আপনি কিভাবে বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের নাগরিকদের মর্যাদা কেমন চান সেটা ঠিক করে তারপরে আপনি সেটার প্রেক্ষিতে বিভিন্ন দেশের সাথে আপনার সম্পর্ক মূল্যায়ন করবেন। কিন্তু আমাদের দেশে উল্টোটা হয়, এটা খুব বিপজ্জনক আমাদের দেশের জন্য। আমাদের দেশে যে আপরাইজিংটা আপনারা দেখবেন, যে আপরাইজিংটাকে রিসেন্টলি বিশেষত ওয়াশিংটন পোস্টে যেই খবরটা ছাপা হলো বা প্রতিবেদনটা ছাপা হলো, এটাকে কনস্পিরেসি বলতে পারেন। ওয়াশিংটন পোস্টের মতো বা টাইমস বা এই ধরনের যে পত্রিকাগুলো, তাদের কাছ থেকে কিন্তু আমরা খুবই একটা ন্যূনতম সাংবাদিকতার মান এক্সপেক্ট করি, কিন্তু আমরা যেটা দেখতে পাই এই সাংবাদিকতার মানকে তারা কখনো কখনো কোনো দেশের জন্য নিচে নামিয়ে নিয়ে আসেন। বাংলাদেশের মতো দেশগুলো এটার একটা দেশ, ভেনিজুয়েলার মতো দেশগুলো এটা একটা দেশ। এখন ভেনিজুয়েলার সাথে তাহলে আপনার একটা আত্মিক বন্ধন টের পাওয়ার কথা না। সো এই যে একটা প্রতিবেদন প্রকাশিত হলো, তারপরে বলার চেষ্টা করা হচ্ছে এই পুরো আপরাইজিংটা হচ্ছে আমেরিকা ব্যাকড, এবং এটা পুরো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত এটাকেই আমাদেরকে বিভিন্ন জায়গায় ডিল করতে হয়েছে যে আমেরিকা ব্যাকড একটা আপরাইজিং হয়েছে। ধরেন একটা ছোট দেশে নানান দেশের নানান ধরনের ইন্টারেস্ট থাকে, কিন্তু যখন কেউ রক্ত দিতে নামে তখন এটা কোনো নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট পলিসি মাথায় রেখে রক্ত দিতে নামে না। যখন সাধারণ মানুষ, আপনার সাধারণ আপামর লুঙ্গি পরা, কামিজ পরা, মাথায় ঘোমটা দেওয়া সাধারণ মানুষ যখন নেমে আসে, তখন আসলে আপনার বহির্বিশ্বের সাথে আপনার পলিসি কি এটা মাথায় রেখে তারা নামে না। তখন তারা দেখে তার ভাইয়ের মৃত্যু, তার বোনের রক্ত, এটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সো এই যে প্রতিবেদনকে কেন্দ্র করে আমাদের দেশের এই যে সাধারণ মানুষের অর্জন, যেটা সেই অর্জনটা আমরা ধরে রাখতে না পারি, সেটা তো পলিটিশিয়ানদের ব্যর্থতা, সেটা তো আমার আভ্যন্তরীণ রাজনৈতিক যে পরিমণ্ডল সেটার ব্যর্থতা, এটা তো মানুষের ব্যর্থতা না। সো আমাদের বাংলাদেশের সকল মানুষকে একটা ইসলামিস্ট আবহ দিয়ে এই আপরাইজিংটা একটা ইসলামিস্ট আপরাইজিং, এটাকে ব্যাক্ট করছে ওয়াশিংটন পোস্টের মতো এরকম একটা পত্রিকা। এখন এসে আমাদের আপরাইজিংটাকে আমরা একটু মূল্যায়ন করি। বদিউল আলম মজুমদার উনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একজন প্রধান ছিলেন। এখানে যে কয়টা সংস্কার কমিশন এসেছে সেই কয়টা সংস্কার কমিশন কিন্তু গুরুত্ব পায়নি। 14টা সংস্কার কমিশন, আমি যদি ভুল করে না থাকি, তার মধ্যে গুরুত্ব পেয়েছে 4 থেকে 5টা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সংবিধান সংস্কার কমিশন আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এই দুইটা আলাপের মধ্যে ছিল। ভাই হচ্ছে সৌভাগ্যবানদের একজন যিনি আলাপের মধ্যে ছিলেন, কারণ বাকি সংস্কার কমিশন গুলো আলাপের মধ্যেই ছিল না। আমাদের মেইনস্ট্রিম মিডিয়া এবং আমাদের যে সাধারণ মানুষের পক্ষ থেকেও আমি আসলে ওই আগ্রহের জায়গাটা দেখতে পাইনি। সো যখন আগ্রহের জায়গাটা থাকে না, এটা ফলতই আসলে দেখা যায় যে আপনি যে এটা নিয়ে আগ্রহ প্রকাশ করবেন না, সেই বিষয় সম্পর্কে আপনি পাবেনও খুব কম, প্রাপ্যের জায়গাটাও খুব কম হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল হচ্ছে নারীদের আসন। আমি বদুল ভাইকে অনেক বেশি ফাইট করতে দেখেছি নারীদের আসন নিয়ে, ঘূর্ণায়মান হবে না,
এটা কি পদ্ধতিতে হবে, এটা কিন্তু উনি বারবার মিডিয়ার সামনে এনেছেন, উনি বারবার বলেছেন। এবং একই সাথে যখন নির্বাচন কমিশনে নিয়োগ হলো, সবচেয়ে বেশি উচ্চকিত কণ্ঠে প্রতিবাদ করেছিল এনসিপি এবং বদিউল আলম মজুমদার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সো সেই জায়গা থেকে আমরা কিন্তু এই যে বক্তব্যের জায়গা, একজন পলিটিশিয়ান বা একজন স্টেটসম্যান বা একজন সিভিল সোসাইটির মেম্বার বক্তব্যের চেয়ে বেশি কিছু করা কখনো কখনো সম্ভব হয়ে ওঠে না। এটা কিন্তু দুর্বলতা। আপনি যৌক্তিক কথা বলছেন কিন্তু আপনি মনোযোগ পাচ্ছেন সবচেয়ে কম। আবার এক্ষেত্রে এই যে নারীদের আসন, এটা নিয়ে আদালতে যাওয়া যায়, হ্যাঁ। সো ওনারা তো দেখেছেন ঐকমত্য কমিশনে কি বিপুল পরিমাণ প্রতিবাদ এসেছে নারীদের আসন নিয়ে, ওনারা এটা ফেস করেছেন। ওই দিন বাংলাদেশে মানে আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো, তার মধ্যে এনসিপি রেগুলার বেসিসে নারীদেরকে ঐকমত্য কমিশনে বসতে আগ্রহ প্রকাশ করেছে এবং বসেছেও, নারীরা বসেছে, আমাদের পার্টির নারীরা। এবং ঐকমত্য কমিশনে সেদিনও নারীরা উপস্থিত ছিল আমাদের পার্টির পক্ষ থেকে। তাদের অভিজ্ঞতাগুলো যদি শুনি তাহলে দেখতে পাই যে কি দুর্বিষহ অভিজ্ঞতা, যে প্রত্যেকটা দল বলছে যে নারীদের আসন, এই ব্যাপারে সবাই ঐক্যমত্য হয়ে গেল। ঐক্যমত্য কমিশনে প্রথম দিন ঐক্যমত্য, এটা এক নজিরবিহীন ঘটনা। সকল বিষয়ে ৩-৪ দিন আলাপ করার পরে, আপনারা তো লাইভ টেলিকাস্ট, এটা একদম দেশের সামনে, এটা জাতির সামনে উন্মুক্ত আছে, যে ৩-৪ দিন আলাপ করার পরে ঐক্যমত্যের খুব ট্রিকল ডাউন ইফেক্টের মধ্যে একটুখানি ঐক্যমত্য করা যায়। কিন্তু নারীদের আসনের ক্ষেত্রে প্রথম দিনই ঐক্যমত্য 1 ঘন্টার মধ্যে, যে এটা সম্ভব না। এখন এই যে পলিটিক্যাল পার্টিগুলো যে 5% তাদেরকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে রাজি করানো গেল, কিন্তু 5% তারা কিভাবে অ্যাচিভ করেছেন জানেন? তারা সকল দল মিলে 4.37% অ্যাচিভ করেছেন, 5% পারেন নাই। যেখানে প্রত্যেকটা দলের 5% দেওয়ার কথা ছিল, সেখানে সকল দল মিলে 5% অ্যাচিভ করতে পারেন না। এখন এই ব্যর্থতাটাকে আমাদের মিডিয়া কেন হাইলাইট করলো না? এটা কি একটা ন্যাশনাল ইস্যু না? আমরা নারীরা আসলে, আমি এটা বারবার বলাটাও মনে হয় যেন উদ্দেশ্য প্রণোদিত, এবং বাংলাদেশের কথিত লিবারাল নারীবাদীরা এটা অতিরিক্ত বয়ানের মধ্যে দিয়ে নিয়ে এসেছেন এবং চর্বিত চর্বণ করেছেন, কিন্তু প্রপার জায়গায় এটাকে এস্টাবলিশ করে যাননি। এই বিধায় এটা বলতেও পারছি না যে বাংলাদেশের নারীরা আসলে সেকেন্ড ক্লাস সিটিজেন। বাট আমাদের চোখে একটা ঠুলি পরানো আছে। আমরা এই সেকেন্ড ক্লাস সিটিজেনটা, আমাদের ক্লাসরুমে বিপুল সংখ্যক নারীরা থাকে, স্যারেরা পড়ান, স্যারেরা জানেন, বিপুল সংখ্যক নারীরা কিন্তু ক্লাসরুমে থাকে। বিভিন্ন কর্পোরেট সেক্টরেও দেখবেন বিপুল সংখ্যক নারীরা থাকে। সো এটা দেখলে বোঝা যায় না যে ডিসিশন লেভেলে, বাংলাদেশের রাজনীতির যে ডিসিশন লেভেলে, সেখানে নারীরা কত কম। এখন এই নারীরা কম, এই বিষয়টা রাজনৈতিক দলগুলো যেভাবে বোঝে বা বোঝায়, সেখানে আসলে গিয়ে দেখতে পাবেন যে তারা বলছেন যে রাজনীতিটা নারীদের জন্য কমফোর্টেবল না। কিন্তু কমফোর্টেবল না করার পেছনে তো পলিটিশিয়ানরাই দায়ী। অতিরিক্ত জটিল করে রাখবেন আপনি একটা পরিস্থিতি, যেখানে মানে নারীদের জন্য বা কোনো মানুষের জন্য সম্মানজনক মর্যাদাপূর্ণ কোনো জায়গা নাই, সেখানে আপনি যদি আশা করেন যে এটা ন্যাচারালি ঘটবে, যে নারীরা ওখানে ইনক্লুড হবে, এটা তো একটা মানে সমস্যাজনক স্বপ্ন। এখন গণভোটের ক্ষেত্রে বা ঐকমত্য কমিশনে দেখবেন, ওখানে যদি বেগম খালেদা জিয়া বিএনপির পক্ষের চেয়ারপারসন হিসেবে ওখানে কোনোদিন যেতেন, তাহলে হয়তো একমাত্র নারী মানে স্বত্বাধিকারী, কোনো দলের স্বত্বাধিকারী হিসেবে একমাত্র নারী উনিই থাকতেন। কিন্তু অন্য কোন দলে আজকে 53 বছর ধরে আর ডাইনেস্টি পলিটিক্স ছাড়া নারীদেরকে আনা গেল না। 53 বছর ধরে আমরা পারলাম না নারীদেরকে নিয়ে যেতে। এখন নারীরা তাহলে কিভাবে ভাববে? গণভোটে হ্যাঁ দেওয়ার মধ্য দিয়ে তো নারীরা 52% যে উইমেন, তার অধিকাংশ জনসংখ্যা উইমেন হওয়া সত্ত্বেও গণভোটে হ্যাঁ ক্ষেত্রে প্রচারণায় দেখলাম যে নারীদেরকে ব্যবহার করা হচ্ছে একরকম করে। শুধুমাত্র গণভোটে হ্যাঁ না, নিজস্ব দলীয় প্রচারণার ক্ষেত্রে হ্যাঁ, মানে এই নিজস্ব দলীয় প্রচারণা, মার্কার প্রচারণার ক্ষেত্রে ব্যবহার করছেন ঠিকই, কিন্তু তাদেরকে ওই জায়গাটা দিতে পারছেন না, সম্ভব হচ্ছে না আপনাদের পক্ষে। কেন সম্ভব হচ্ছে না? এটা হ্যাঁ পলিটিক্সের দোষ আছে, পলিটিক্যাল ফিল্ডের দোষ আছে, কিন্তু দলগুলার অভ্যন্তরীণ পাওয়ার কুক্ষিগতকরণেরও দোষটা আছে। এটা স্বীকার করেন, দলগুলোর মধ্যে এই বিষয়টা আছে। অতিরিক্ত জটিল প্রক্রিয়ার কারণে, পলিটিক্সের অতিরিক্ত জটিল প্রক্রিয়ার কারণে এই বিষয়গুলো ঘটে যাচ্ছে। সো আমার কাছে মনে হয়
যে এই যে দলগুলো নারীদেরকে সামনে রেখে নানানভাবে পোর্ট্রে করে নারীদের ভোটগুলোকে কালেক্ট করার চেষ্টা করছেন, এটা বন্ধ করেন। এটা অলরেডি বাংলাদেশের অধিকাংশ নারীরা এটা বুঝতে পেরেছে, বাংলাদেশের পুরুষরা এটা বুঝতে পেরেছে। এটা দীর্ঘদিন চলার মাধ্যমে আপনি আপরাইজিং এর যে স্পিরিট, এটাকে নষ্ট করতে পারবেন না। আপরাইজিং এর স্পিরিট এটাই যে আমরা বারংবার কোশ্চেন করছি। আমি এখন সাম আপ করে নিয়ে আসি, জনগণের সিদ্ধান্তে এই যে গণভোটে আমাদেরকে যেতে হলো, এইটাকে আনন্দের সংবাদ হিসেবে যারা বিবেচনা করছেন, তাদের মতো রাজনৈতিক দূরদর্শী ব্যক্তি আর নাই বাংলাদেশে। এইটা পলিটিশিয়ানদের ব্যর্থতা, পলিটিক্যাল পার্টির ব্যর্থতা বলেই গণভোটে হ্যাঁ জন্য মানুষের দ্বারে দ্বারে যেতে হচ্ছে। এখন আপনারা বলেছিলেন পলিটিক্যাল পার্টিগুলো, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আপনারা দেখেছেন নানান রকমের জনগণ থাকে, তার একটা একটা জনগণ থাকে, নিজেদের মতো করে জনগণকে তারা পোট্রে করেন। কিন্তু মানুষজন যেভাবে আসলে পলিটিক্যাল পার্টির উপরে ম্যান্ডেট দিয়েছিল যে আপনারা বসেন, আলাপ করেন, ঐকমত্য কমিশনে বসেন এবং নিজেদের মতো করে আলাপ করে আপনারা বের করে নিয়ে আসেন, সেটা পলিটিক্যাল পার্টি ফেল করেছে, পলিটিশিয়ানরা ফেল করেছে। এই কারণে এখন মানুষের কাছে আপনাদের যেতে হচ্ছে। সেটাকে আমি সাধুবাদ জানাই। মানুষ তার যে রাজনৈতিক স্পৃহা, সেটার মধ্য দিয়ে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। গণভোটে ইনশাল্লাহ হ্যাঁ জয়যুক্ত হবে এবং সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। কোনো পলিটিশিয়ান বা কোনো পলিটিক্যাল পার্টির বিজয় আমার কাছে মুখ্য না। যেটুকু আমরা আদায় করতে পেরেছি ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে, সেইটুকুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারুণ্যের ভাবনা নিয়ে দুইটা লাইন বলে শেষ করে দিই। আমাদের তরুণদের মধ্যে দুইটা তিনটা বিষয় পলিটিক্যাল পার্টিগুলো নোটিস করছেন না। একটা হচ্ছে আমাদের তরুণ জনগোষ্ঠীর এই 60% তরুণ জনগোষ্ঠী, যদি আপনি একটা 18 থেকে 35 পর্যন্ত বয়সটাকে ধরেন, এটা 60%-এর মতো হয়। সো এই তরুণ জনগোষ্ঠীর যে সৃজনশীলতা, রাজনৈতিক সৃজনশীলতা এবং তার যে রাষ্ট্র গঠনের সৃজনশীলতা, এটাকে কাজে লাগাচ্ছে না কোনো পলিটিক্যাল পার্টি, এটাকে কাজে লাগাচ্ছে না কোনো ধরনের রাজনৈতিক ফোরামও। তাদের এই সৃজনশীলতাকে এবং তারা যে দেখেন যে একটা কৃষির মতো একটা ব্যবস্থা যেটা পরন্ত ছিল, সেটাকে আমাদের মেইনস্ট্রিমে নিয়ে আসার জন্য কাজে লাগালো আমাদের তরুণরা। যে তারা গ্রামে গিয়ে, শিক্ষিত ছেলে গ্রামে গিয়ে এখন কৃষি কাজ করছে এবং অনলাইনে বিক্রি করছে। এটার মধ্য দিয়ে কৃষিকে, যেটা পরন্ত প্রায় শিল্প, সেটাকে আবার মেইনস্ট্রিমে তারা নিয়ে আসছে। এই স্ট্রাগলটা কিন্তু তরুণরা, এবং তারা রেমিটেন্স যেভাবে পাঠাচ্ছে, রেমিটেন্সকে আমি অতিরিক্ত রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনাদেরকে যেভাবে, তরুণদেরকে যেভাবে পোট্রে করা হয়, সেটাকে আমি একটু ক্রিটিক করব। কারণ আপনাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয় ঠিকই, কিন্তু আপনাদের যে অর্জন, সেটা বাংলাদেশে এনে পাচার করার ব্যবস্থাটা এই পলিটিশিয়ানরা করে, যারা বাংলাদেশে থাকে। সো আপনার উচিত, মানে তরুণদের উচিত, বাংলাদেশের পলিটিক্সের যে ক্রীড়াঙ্গন, সেটা আগামী দিনগুলোতেও হওয়া। অ্যাপলিটিক্যাল জেনারেশন আর কখনো হতে দেওয়া যাবে না। হতাশা কখনো, এই যে চেয়ার খালি, এটা হতাশার কারণে, হতাশা কখনো আর গ্রাস করতে দেওয়া যাবে না। আমি বলবো যে সংগঠনগুলো, যে এই ধরনের সংগঠনে রাজনীতি চর্চা করছে, তারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর যারা সিনিয়র আছেন, অভিজ্ঞতা সম্পন্ন আছেন, সকলের যে প্রজ্ঞা, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আমাদের শান্ত অবস্থা দরকার, প্রজ্ঞাবান মানুষ দরকার, প্রজ্ঞাবান তরুণ দরকার। আমাদের ভাঙচুর দিয়ে বাংলাদেশকে ঠিক করা, এটা মনে হয় আর সম্ভব না। এটা আমরা চেষ্টা করেছি, এটা সম্ভব না। এখন গড়ে নিয়ে বাংলাদেশকে ঠিক করতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।